শহরে একের পর এক মেয়েদেরকে গায়েব করা হচ্ছে, আর সেই গায়েবের পেছনে রয়েছে এক সাইকো কিলার। গায়েব করা মেয়েদেরকে যৌন নির্যাতন করে পৈশাচিক আনন্দ পেত এই সাইকো কিলারটা। পুলিশ তদন্ত করেও এর কোনো রহস্য খুঁজে বের করতে পারছিল না। একদিন সেই সাইকো কিলারের চোখ পড়ে এক অন্ধ মেয়ের ওপর। অন্য মেয়েদের মতো এই মেয়েটাকেও সে মারতে চাচ্ছিল, কিন্তু সাইকো কিলারটা জানতো না মেয়েটা একজন পুলিশ অফিসার ছিল। এদিকে অন্ধ মেয়েটাও জানতো না যে তার চেহারা ছিল ওই সাইকো কিলারের অতীতের রহস্য, যেটা সে কখনো ভুলতে পারেনি। এমনই সাসপেন্স, মিস্ট্রি আর থ্রিলে ভরপুর আমি আজ এক্সপ্লেন করব 2021 সালে মুক্তিপ্রাপ্ত নেত্রিকান মুভিটি। ভিডিওটা এর আগেও আপলোড করা হয়েছিল, কিন্তু কপিরাইট ইস্যুর কারণে ডিলিট করে দেওয়া হয়েছে। গল্পটা এতই সুন্দর যে যারা দেখেছেন তারা আবারও দেখতে বাধ্য হবেন, আর যারা দেখেনি তাদের জন্য তো এটা মাস্ট ওয়াচ একটা গল্প। তাই চলুন আর কথা না বাড়িয়ে আমি মিস বাঙালি এক্সপ্লেনার শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। গল্পের শুরুতেই আমরা আদিত্য নামের একটা ছেলেকে দেখতে পাই। সে একটা ক্লাবে বন্ধুদের সঙ্গে এনজয় করছিল, তবে সে কোনো রকম ড্রিঙ্কস বা ড্রাগস করতে রাজি ছিল না। এটা নিয়ে তার বন্ধুরা তাকে কথা শোনাতে শুরু করে, তাকে জোর দিতে থাকে মদ খাওয়ার জন্য, কারণ তাদের ধারণা মতে ক্লাবে এসে মদ না খাওয়াটা একটু অপমানজনক। এরই মাঝে তার বড় বোন সিবিআই অফিসার দুর্গা এসে কান ধরে টেনে তাকে নিয়ে বেরিয়ে যায়। ভাইয়ের এসব আলতু ফালতু ছেলেদের সঙ্গে মেশা দুর্গার মোটেও পছন্দ ছিল না। তার উপর আবার সে আদিত্যর কাছ থেকে একটা ড্রাগসের প্যাকেটও উদ্ধার করে, যেটা কিনা তার বন্ধুরা লুকিয়ে আদিত্যর পকেটে রেখে দিয়েছিল। দুর্গা তাকে ধরে নিয়ে যাওয়ার সময় সতর্ক করে দেয় যে সে যেন আর কখনোই এসব জায়গায় না আসে আর ওইসব দুষ্টু ছেলেদের সাথে না মেশে। কিন্তু আদিত্য তার কথা মানতে চায় না। সে তার বন্ধুদের কাছে ফিরে যেতে চাইলে দুর্গার রাগের মাথায় তার হাতটা গাড়ির সাথে হ্যান্ডকাফ দিয়ে বেঁধে রাখে। সেখানে তাদের কথোপকথন থেকে জানা যায় তারা আসলে আপন ভাই বোন নয়, তারা দুজনেই অনাথ এবং ছোটবেলা থেকেই তারা একই অনাথ আশ্রমে বড় হয়েছে। তবে দুর্গা আদিত্যকে আপন ভাইয়ের মতোই ভালোবাসে। তো আদিত্য গাড়ি থেকে বেরোনোর চেষ্টা করতে গেলে দুর্গা তাকে আটকাতে যায়, আর ঠিক সেই মুহূর্তেই ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা। একটা অ্যাক্সিডেন্টে দুর্গা ছিটকে গাড়ির বাইরে গিয়ে পড়ে, আর আদিত্য সহ গাড়িটা ফ্লাইওভারের একদম কিনারায় গিয়ে আটকে যায়। আদিত্য তখন চিৎকার করে তার বোনকে ডাকতে শুরু করে, তাকে বাঁচানোর জন্য অনুরোধ করতে থাকে। দুর্গা তখন অনেক কষ্টে নিজেকে সামলে উঠে দাঁড়ায়, তার ভাইকে বাঁচানোর জন্য যেতে শুরু করে। কিন্তু দুঃখের বিষয়ে তার অবস্থাও খুব একটা ভালো ছিল না। সে রাস্তার মাঝেই অজ্ঞান হয়ে যায়। ওদিকে আদিত্য হঠাৎ হ্যান্ডকাফের চাবিটা গাড়ির ভেতর পড়ে থাকতে দেখে সেটা নেওয়ার চেষ্টা করে, কিন্তু এই কাজ করতে গিয়ে গাড়িটায় হালকা ধাক্কা লাগলে সেটা কিনারা থেকে সোজা গিয়ে পড়ে নিচের ব্যস্ত রাস্তার ওপর, আর সাথে সাথেই একটা ট্রাক এসে গাড়িটাকে মেরে দিলে আদিত্য সেখানেই মারা যায়। মুহূর্তের মধ্যেই দুর্গার জীবনে নেমে আসে ঘন আধার, একেবারে এলোমেলো হয়ে যায় সবকিছু। ওই অ্যাক্সিডেন্টে তার চোখের ভেতর একটা ভাঙা কাচের টুকরো ঢুকে গিয়েছিল, আর তাতে তার চোখটা একেবারে নষ্ট হয়ে যায়, এবং চোখ নষ্ট হয়ে যাওয়ার কারণে তাকে তার চাকরিটাও হারাতে হয়। অবশ্য ডিউটি না করলেও তার বস ডিপার্টমেন্ট থেকে তাকে বেতন পাইয়ে দেওয়ার একটা ব্যবস্থা করে দিয়েছিল, ওই একরকম ভাতা আর কি। সেই সাথে দুর্গার সার্বক্ষণিক দেখাশোনার জন্য একটা ট্রেনিং প্রাপ্ত কুকুরও দিয়েছিল। খুব অল্প সময়ের মধ্যেই কুকুরটার সাথে দুর্গার খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়, আর সে তার এই অন্ধত্বের সাথে অ্যাডজাস্ট করে নিতে শুরু করে। দুর্গা প্রায় তাদের অনাথ আশ্রমে ঘুরতে যেত। সেখানকার ম্যানেজারকে সে আর আদিত্য মা বলে ডাকতো। তো এভাবেই কোনো মতে তার দিন কেটে যাচ্ছিল। এরই মাঝে একদিন ডক্টর তাকে জানায় যে তার চোখের জন্য একজন ডোনার পাওয়া গেছে। সেটা শুনে দুর্গা প্রচন্ড খুশি হয়, তবে তার সে খুশি বেশিক্ষণ টেকে না। কিছুদিন পরেই সে জানতে পারে তার ডোনারেরও চোখে সমস্যা দেখা দিয়েছে। এখন নতুন ডোনার না পাওয়া পর্যন্ত তাদেরকে অপেক্ষা করতে হবে। এদিকে আমরা একটা মেয়েকে খুবই বিধ্বস্ত অবস্থায় দেখতে পাই। সে কোথাও থেকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু হঠাৎ করেই একটা লোক এসে তাকে আবারও টানতে টানতে ভেতরে নিয়ে যায় এবং তার উপর পাশবিক নির্যাতন চালাতে শুরু করে। তবে এই লোকটা কে তার পরিচয় আমরা পরে জানতে পারবো। আরেকদিকে আমরা মানিক নামের একজন এসআইকে দেখতে পাই। পদে এসআই হলেও থানার কেউই তাকে খুব একটা দাম দিত না, কারণ মানিক ছিল খুবই নরম মনের মানুষ। একজন পুলিশকে যতটা কঠোর হতে হয় মানিক কখনোই সেটা হতে পারেনি। একদিন সে এক আসামিকে কোর্টে নিয়ে যাচ্ছিল, কিন্তু পথে ওই আসামি লোকটার খিদে পেয়ে গেলে মানিক তাকে নিজের টাকায় খাওয়ানোর জন্য একটা হোটেলের সামনে গিয়ে দাঁড়ায়। তখন ওই আসামি সুযোগ বুঝে মানিককে মেরে সেখান থেকে পালিয়ে যায়। আর এমন ঘটনা একটা নয়, লোকটা তার অতিরিক্ত মায়ার কারণে প্রায় সময় বিপদে পড়ে।
তো যাই হোক, দুর্গা তার এই অন্ধত্বের সাথে অনেকটাই অ্যাডজাস্ট করে নিয়েছে, আর তাই সে আবারও কাজে ফিরতে চায়। সে তার বসের সঙ্গে গিয়ে দেখা করে এবং তাকে রিকোয়েস্ট করতে থাকে যে তাকে ফিল্ড ওয়ার্ক দেওয়ার দরকার নেই, অন্তত একটা ডেস্ক জব যেন তাকে দেওয়া হয়। এভাবে ডিপার্টমেন্টের উপর বোঝা হয়ে থাকতে তার খুব অস্বস্তি লাগছিল। কিন্তু তার সিনিয়র তাকে বলে, তোমার কি মনে হয় তোমার অন্ধত্বের কারণে তোমার চাকরি গেছে? না, তোমার চাকরি গেছে তোমার খামখেয়ালির কারণে। তুমি ট্রেনিং সেশন বাদ দিয়ে তোমার ভাইকে ধরার জন্য ছুটে গেছো, কাউকে ইনফর্ম করার প্রয়োজনও মনে করনি, তার উপর আবার তাকে হ্যান্ডকাফও পরিয়ে রেখেছিলে। আজকে যদি তুমি এই ভুলটা না করতে তাহলে হয়তো আদিত্য নিজেকে বাঁচানোর একটা চেষ্টা করতে পারত। কথাগুলো শুনে দুর্গা ভীষণ কষ্ট পায়। সে মন খারাপ করে সেখান থেকে বেরিয়ে যায়, কিন্তু তখনও তার মাথায় তার বসের কথাগুলোই ঘুরপাক খাচ্ছিল। এমনিতেও তার এই বিষয়টা নিয়ে ভীষণ আক্ষেপ হতো, এক অদ্ভুত অপরাধ বোধে ভুগছিল সে। এসব ভাবতে ভাবতে রাস্তা পার করার সময় হঠাৎ করেই একটা গাড়ি তাদের সামনে চলে আসে। সৌভাগ্যবশত দুর্গার এতে কোনো ক্ষতি হয় না, তবে তার কুকুরটা একটু আহত হয়ে যায়। তখন দুর্গা তাকে নিয়ে চলে যায় হসপিটালে। এদিকে আমরা সোফিয়া নামের একটা মেয়েকে দেখতে পাই। সে তার বন্ধুদের সাথে পার্টি করতে বেরোলেই সেই অদ্ভুত চশমা পরা লোকটা তার সামনে চলে আসে, যাকে আমরা একটু আগেই দেখেছিলাম। সে সোফিয়াকে একটা ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করতে শুরু করে এবং তার সঙ্গে যাওয়ার জন্য জোর দিতে থাকে। সোফিয়ার তখন কিছুই করার ছিল না, বেচারি বাধ্য হয়ে তার সাথে যেতে শুরু করে। যাওয়ার সময় সে সোফিয়াকে পানি খেতে দেয়। সেই পানি খাওয়া মাত্রই সোফিয়া অজ্ঞান হয়ে যায়। ওদিকে মেয়ের ফিরতে দেরি দেখে সোফিয়ার মা ভীষণ টেনশনে পড়ে যায়। অনেকটা সময় অপেক্ষা করার পরেও সোফিয়ার কোনো হদিশ না পেয়ে সে পুলিশের শরণাপন্ন হয়। সে গিয়ে থানায় কমপ্লেন করলে সেখান থেকে জানা যায় এমন ঘটনা এটাই প্রথম নয়, এর আগেও এই শহরে অনেকগুলো মেয়ে এভাবে গায়েব হয়েছে, কিন্তু এখন পর্যন্ত পুলিশ এর কোনো হদিশ বের করতে পারেনি। সোফিয়াকে খোঁজার এই কেসের দায়িত্ব মানিকের বদলে অন্য একজনকে দেওয়া হয়, কারণ মানিককে তো কেউ ঠিকমতো বিশ্বাসই করতে পারে না। এতে মানিক একটু আপসেট হলেও তার আসলে কিছু করার ছিল না। পরদিন দুর্গা তার পোষা কুকুরটাকে বাড়িতে রেখেই অনাথ আশ্রমে চলে যায়। সেখানে সে একা একা চলাফেরা করার প্র্যাকটিস করছিল। এমনিতে চোখে দেখতে না পেলেও তার কাছে যদি কোনো জিনিস নড়াচড়া করে, অর্থাৎ কোনো মুভমেন্ট হয়, তাহলে সেটা দুর্গা আবছা দেখতে পায়। তো সেই সেন্সটাকে কাজে লাগিয়েই সে একা একা চলার প্র্যাকটিস করতে থাকে। সেদিন সে আশ্রমের বাচ্চাগুলোর সঙ্গে অনেকটা সময় কাটায়। এরপর তার মা তাকে একটা ডিভাইস দেয় যেটা তার আশেপাশের অবস্থা অনুযায়ী তাকে সিগন্যাল দেবে, অর্থাৎ ভাইব্রেশনের মাধ্যমে বুঝিয়ে দেবে যে তার আশেপাশে থাকা মানুষ এবং বস্তুগুলো তার থেকে ঠিক কতটা ডিস্টেন্সে আছে। তবে দুর্গা সেই ডিভাইসটা নিতে রাজি হয় না, কারণ তার কাছে তো অলরেডি তার পোষা কুকুরটা আছেই, আর বাকিটা সে একাই সামলে নেবে। তখন কথায় কথায় তার মা তাকে বলে, তুমি যদি সেদিন আদিত্যর হাতটা খোলা রাখতে তাহলে আজ বেচারা বেঁচে যেত। কথাটা শুনে দুর্গা ভীষণ আপসেট হয়ে পড়ে। সে জানে সে একটা ভুল করে ফেলেছে, তাই বলে সেটা নিয়ে তো বারবার এভাবে খোঁটা দেওয়ার কোনো মানে নেই, তাই না? তাই সে রাগের মাথায় সেখান থেকে বেরিয়ে আসে। ততক্ষণে অনেক রাত হয়ে গিয়েছিল। ওদিকে বৃষ্টিও নেমেছিল খুব। সে অ্যাপ থেকে ট্যাক্সি বুক করার চেষ্টা করে, কিন্তু সেখান থেকে জানানো হয় তাকে 1 ঘন্টা অপেক্ষা করতে হবে। বৃষ্টির কারণে কোনো ট্যাক্সি বেরোতে পারছে না। দুর্গা তখন একটা বাস স্ট্যান্ডে গিয়ে অপেক্ষা করতে শুরু করে। দেখতে দেখতে পুরো জায়গাটা নির্জন হয়ে যায়, কিন্তু তখনও দুর্গা সেখানেই বসে থাকে। কিছুক্ষণ পর একটা গাড়ি এসে তার সামনে দাঁড়ায়। দুর্গা তখন মনে করে নিশ্চয়ই ট্যাক্সি এসেছে, তবে সেটা কোনো ট্যাক্সি ছিল না, সেটা ছিল ওই কিডন্যাপারের গাড়ি। বাড়ি ফেরার পথে দুর্গাকে দেখে তার চোখ আটকে গিয়েছিল, তাই সে দুর্গাকেও কিডন্যাপ করার কথা ভাবে। আর যখন সে বুঝতে পারে দুর্গা অন্ধ, তখন সে আরো বড় একটা সুযোগ পেয়ে যায়। দুর্গারও মনে হচ্ছিল গাড়িটা সাধারণ ট্যাক্সি থেকে একটু আলাদা, তবে সে মনে করে হয়তো এটা কোনো স্পেশালাইজড ট্যাক্সি হবে। আর সেই সুযোগে ওই লোকটাও ট্যাক্সি ড্রাইভার সেজে দুর্গাকে নিয়ে সেখান থেকে যেতে শুরু করে। তবে দুর্গার কাছে তখন সবকিছুই কেন যেন অদ্ভুত লাগছিল। গাড়ির ভেতর থেকে একটা মেডিসিনের গন্ধ পাচ্ছিল সে। তাছাড়া গাড়ির সিটগুলোও একদম পিওর লেদারের ছিল। ট্যাক্সিতে তো এমন সিট থাকার প্রশ্নই ওঠে না। এরপর লোকটা তাকেও পানি খেতে দেয়। দুর্গা পানি খেতে গেলে সেটার মধ্যে থেকেও অদ্ভুত একটা গন্ধ পায়, যে কারণে সে আর পানিটা খায় না। তখন লোকটা তাকে পানি খাওয়ার জন্য জোর দিতে থাকে, কারণ পানি না খেলে তো দুর্গা অজ্ঞান হবে না। এরই মাঝে তাদের গাড়ির সাথে কিছু একটার অ্যাক্সিডেন্ট হয়ে যায়।
দুর্গা ফিল করতে পারে নিশ্চয়ই কোনো মানুষ বা পশু গাড়ির সামনে এসে পড়েছে, আর তার সেই ধারণা সঠিকও। একটা মেয়ে ওই গাড়ির সামনে পড়ে মারা যায়। সেটা দেখে কিডন্যাপার ভীষণ ঘাবড়ে যায়। সে তাড়াহুড়ো করে লাশটা তুলে নিয়ে গাড়ির ডিকিতে রাখতে শুরু করে। এমন সময় দুর্গা বাইরে বেরিয়ে এসে জিজ্ঞেস করে কি হয়েছে। লোকটা বলে তেমন কিছু না, ওই একটা কুকুর গাড়ির সামনে এসে পড়েছিল। তবে দুর্গা সেন্স করতে পারছিল লোকটা মিথ্যে বলছে। এটা কোনো কুকুর নয়, নিশ্চয়ই কোনো মানুষ। সিবিআই অফিসার বলে কথা, চোখ হারালেও তার বুদ্ধিমত্তা তো আর সে হারায়নি। সে সাথে সাথে পুলিশকে ফোন করতে গেলে কিডন্যাপার তাকে আটকানোর জন্য তাকে মারতে শুরু করে। দুর্গাও তখন যথাসাধ্য তার সঙ্গে লড়াই করতে থাকে, কিন্তু তার সাথে ঠিকঠাক পেরে উঠছিল না। এরই মাঝে অন্য একটা গাড়ি সেখানে চলে আসলে লোকটা দুর্গাকে ফেলে রেখে সেখান থেকে পালিয়ে যায়। এরপর দুর্গা তার মাকে নিয়ে পৌঁছে যায় থানায়। তার কমপ্লেন লেখার দায়িত্ব দেওয়া হয় মানিকের ওপর, কিন্তু দুর্গা অন্ধ হওয়ার কারণে মানিক তার কোনো কথাই বিশ্বাস করছিল না। তখন দুর্গা তাকে ওই কিডন্যাপারের সমস্ত ডিটেলস একে একে বলতে শুরু করে, যেমন তার হাইট, তার পার্সোনালিটি ইত্যাদি। এমনকি তার কণ্ঠস্বর শুনে আন্দাজ করে সে লোকটার বয়সও বলে দেয়। তার কথাগুলো শুনে মানিক ভীষণ অবাক হয়ে যায়। তবে তার মনে হচ্ছিল দুর্গা হয়তো আন্দাজে ঢিল ছুড়ছে। তখন দুর্গা তাকে বিশ্বাস করানোর জন্য তারও কিছু ডিটেলস বলতে শুরু করে, যেগুলো হুবহু মানিকের সঙ্গে মিলে যায়। আর মানিক তখন দুর্গার কথায় বিশ্বাস করতে বাধ্য হয়। মানিকের মনে হচ্ছিল দুর্গার এই ঘটনার সঙ্গে নিশ্চয়ই আগের মেয়েগুলোর কেসের কোনো কানেকশন আছে, কিন্তু প্রতিবারের মতো এবারও তার কথায় কেউই পাত্তা দেয় না। ওদিকে রাতে দুর্গার কাছে একটা আননোন নাম্বার থেকে কল আসে। কলটা তাকে করেছিল ওই কিডন্যাপার। আসলে অ্যাক্সিডেন্টের সময় দুর্গার আইডি কার্ডটা গাড়ির ভেতরেই পড়ে গিয়েছিল। সেখান থেকেই লোকটা দুর্গার নাম্বার পেয়েছে। তবে অদ্ভুত ব্যাপার হলো দুর্গা বারবার হ্যালো হ্যালো করার পরেও লোকটা কোনো রেসপন্স করে না, বরং ফোনটা কেটে দেয়। আসলে এই লোকটা হলো একটা সাইকো। সে দুর্গার প্রতি অনেক বেশি অবসেসড হয়ে পড়েছিল, তাই শুধু তার কণ্ঠস্বর শোনার জন্যই তাকে কল করেছিল। তবে দুর্গা সেটা বুঝতে পারে না। ওদিকে মানিক দুর্গার দেওয়া ইনফরমেশন অনুযায়ী সেই ট্যাক্সির খোঁজ করতে শুরু করে। মানিক তাকে নিজের বেতন থেকে 2000 টাকা দেবে। এই খবর শুনে গৌতম নামের একটা ছেলে পৌঁছে যায় থানায়। সেখানে দুর্গাও ছিল। সে পুলিশকে জানায় যে ফুড ডেলিভারি করতে গিয়ে তার এমন একটা গাড়ির সঙ্গে ধাক্কা লেগেছিল, তবে সেটা কোনো ট্যাক্সি ছিল না। কিন্তু দুর্গা জোর দিয়ে বলতে থাকে সে নিশ্চিত ওটা ট্যাক্সিই ছিল। তখন মানিক মনে করে গৌতম হয়তো টাকার লোভে এসে ভুলভাল বলছে, তাই তাকে তাড়িয়ে দেয়। ওদিকে সাইকো লোকটা তখন থানার বাইরে দুর্গার জন্য অপেক্ষা করছিল। এমন সময় গৌতমকে দেখে সে বুঝে যায় গৌতম নিশ্চয়ই তার ব্যাপারে পুলিশকে জানিয়ে দিয়েছে, তাই সে সেখান থেকে পালিয়ে যায়। আরেকদিকে মানিক এটা ভেবে পাচ্ছিল না যে সে কিভাবে ওই কিডন্যাপারকে খুঁজে বের করবে। তখন দুর্গা বলে আমি ওই লোকটার কণ্ঠ চিনতে পারবো। তখন মানিক ওই এলাকার সব ট্যাক্সি ড্রাইভারদের কাছে গিয়ে তাদের ভয়েস রেকর্ড করে দুর্গাকে শোনাতে শুরু করে। কিন্তু পুরো শহরের ট্যাক্সি ড্রাইভারদের সঙ্গে কথা বলার পরেও তারা সেই লোকটার কোনো হদিশ পায় না। আর পাবেও বা কিভাবে? সে তো কোনো ট্যাক্সি ড্রাইভার ছিলই না। তখন দুর্গার মনেও সন্দেহ হতে থাকে যে তার হয়তো বুঝতে কোথাও ভুল হয়েছে। হয়তো গৌতমই ঠিক বলছিল, সেটা হয়তো আসলেই কোনো ট্যাক্সি ছিল না। তাই সে মানিককে গৌতমের সঙ্গে কথা বলতে বলে। কিন্তু ততক্ষণে ওই সাইকো গৌতমের পেছনে পড়ে গিয়েছিল। আসলে সেদিন দুর্গাকে ফেলে পালানোর সময় গৌতম ওই লোকটার গাড়ির সাথে ধাক্কা খায়, আর তার চেহারাও দেখে ফেলে। তাই লোকটা গৌতমকে মেরে ফেলতে চাচ্ছিল যাতে তার বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকে। এরই মাঝে গৌতমের হঠাৎ সন্দেহ হয় যে কেউ তাকে ফলো করছে। সে সেখান থেকে পালাতে শুরু করে। তবে কিডন্যাপার তাকে ধরে ফেলে এবং তাকে প্রচন্ড মারতে থাকে। সে তো গৌতমকে প্রাণেই মেরে ফেলতো, কিন্তু ঠিক সেই মুহূর্তেই একটা মহিলা সেখানে চলে আসলে লোকটা গৌতমকে আধমরা অবস্থায় ফেলে রেখেই পালিয়ে যায়। এরই মাঝে মানিক গৌতমকে ফোন করে, কিন্তু তার কোনো রেসপন্স পায় না। তাই সে দুর্গাকে নিয়ে তখনই গৌতমের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। সেখানে গিয়ে গৌতমের ওই অবস্থা দেখে তারা বেশ ঘাবড়ে যায়। দ্রুত গৌতমকে নিয়ে হসপিটালে ভর্তি করে। সৌভাগ্যবশত গৌতমের কোনো বড় ক্ষতি হয়নি, তবে আঘাত পাওয়ার কারণে সে অজ্ঞান হয়ে গিয়েছিল। হাসপাতালে থাকাকালীন দুর্গা পানি খেতে গেলেই হঠাৎ করে তার মনে পড়ে যায় ওই কিডন্যাপারের কথা। লোকটা তো তাকে পানি খাওয়ার জন্য জোর দিচ্ছিল, আর সেই পানির মধ্যে সে কিছু একটা মেডিসিনের গন্ধ পেয়েছিল। দুর্গা তৎক্ষণাৎ গিয়ে মানিককে বিষয়টা জানায়। মানিক তখন সিনিয়র অফিসারকে ফোন করে বিষয়টা জানায়। তার বারবার এটাই মনে হচ্ছিল যে আগের মেয়েগুলোর কেসের সাথে এই কেসের কিছু না কিছু কানেকশন অবশ্যই আছে, কিন্তু তার বস তার কথায় পাত্তাই দেয় না। উল্টো তাকে খুব বাজেভাবে অপমান করে ফোনটা কেটে দেয়। সেই রাতে দুর্গা গৌতমের সঙ্গে হসপিটালেই থেকে যায়।
গৌতমের কণ্ঠটা তাকে আদিত্যের কথা মনে করিয়ে দিত, যে কারণে সে গৌতমকেও নিজের ভাইয়ের মতো করেই দেখাশোনা করে। কিন্তু সকালে গৌতমের জ্ঞান ফেরা মাত্রই সে দুর্গাকে অপমান করতে শুরু করে। সে তার এই পরিস্থিতির জন্য দুর্গাকে দায়ী মনে করছিল। না সে দুর্গার কারণে এই কেসের মধ্যে ফাঁসতো, আর না ওই লোকটা তাকে মারার চেষ্টা করত। দুর্গা তখন আপসেট হয়ে বাড়ি ফিরে যায়, কিন্তু এই কেসের বিষয়গুলো কোনোভাবেই তার মাথা থেকে বেরোচ্ছিল না। ইদানিং আবার তার কাছে প্রতিনিয়তই একটা অচেনা নাম্বার থেকে কল আসে, তবে কখনোই কেউ কোনো কথা বলে না। বলাই বাহুল্য যে এই কলগুলো কিডন্যাপারই করছিল। তবে অন্যবার চুপ থাকলেও এবার সে কথা বলে। সে দুর্গা আর গৌতমকে মেরে ফেলার হুমকি দেয়। দুর্গা তার কণ্ঠ শুনেই বুঝে গিয়েছিল এই সেই কিডন্যাপার। সে খুব কৌশলে লোকটাকে জিজ্ঞেস করে, তুমি কি ওই মেয়েটাকে মেরে ফেলেছ? লোকটা বলে হ্যাঁ। এই কথা বলেই সে কলটা কেটে দেয়। তখন দুর্গার সাথে সাথেই গৌতমকে ফোন করে অ্যালার্ট করে দেয়, তাকে হসপিটাল থেকে বেরোতে নিষেধ করে। কিন্তু গৌতম তার কথায় কোনো গুরুত্ব দেয় না। এরই মাঝে দুর্গা তার পোষা কুকুরটাকে নিয়ে হসপিটালে পৌঁছে যায়। সে গৌতমকে আটকানোর চেষ্টা করে, কিন্তু গৌতম তাকে ইনসাল্ট করে সেখান থেকে বেরিয়ে যায়। কি আর করা, দুর্গা তখন হতাশ হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। ঘটনাক্রমে তারা দুজনেই একই মেট্রো স্টেশনে পৌঁছায়। গৌতম প্রথমে মনে করে দুর্গা হয়তো তাকে ফলো করছে, এতে তার বেশ রাগ হতে থাকে। কিন্তু যখন দুর্গা মেট্রোতে উঠে বসে তখনই গৌতম একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করে। সে দেখতে পায় একটা লোক দুর্গার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। লোকটাকে গৌতমের চেনা চেনা মনে হচ্ছিল। সে একটু ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারে এ তো সেই কিডন্যাপার। সে হসপিটাল থেকেই দুর্গা আর গৌতমের ওপর নজর রাখছিল। গৌতম তখন তাড়াহুড়ো করে দুর্গাকে ভিডিও কল করে। দুর্গা কলটা রিসিভ করা মাত্রই গৌতম দেখতে পায় ওই কিডন্যাপার লোকটা ঠিক তার সামনে বসে আছে আর তার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে। গৌতম দুর্গাকে বিষয়টা জানায় এবং পরের স্টেশনে নেমে যেতে বলে। দুর্গা তার কথা মতো পরের স্টেশনে নেমে যায়। গৌতমও ততক্ষণে পরের স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছিল এবং সে প্রতিনিয়ত ভিডিও কলের মাধ্যমে দুর্গাকে মনিটর করছিল। সে দুর্গার সামনে একটা লোককে দেখে তাকে সাহায্য চাইতে বলে। দুর্গা তার কাছে সাহায্য চাইতে গেলে ওই কিডন্যাপার লোকটা তাকে পাকড়াও করে বসে। লোকটা আসলে বুঝে গিয়েছিল যে দুর্গা তার উপস্থিতি বুঝতে পেরেছে, তাই সে ছুরির ভয় দেখিয়ে তাকে সামনের দিকে এগোতে বলে। দুর্গা ভয়ে ভয়ে তার কথা মতো কাজ করতে থাকে। এরই মাঝে তার মাথায় একটা বুদ্ধি আসে। সে হঠাৎ করেই তার ব্যাগ থেকে বডি স্প্রের বোতলটা বের করে কিডন্যাপারের মুখে স্প্রে করে দেয়। এতে লোকটা তাকে ছেড়ে দিলে দুর্গা সেখান থেকে পালাতে শুরু করে। দুর্ভাগ্যবশত তার পোষা কুকুরটা এসবের মধ্যে তার হাতছাড়া হয়ে যায়। তবে গৌতম তখনও তাকে গাইড করে যাচ্ছিল। তার গাইডেন্স ফলো করে দুর্গা কোনো মতে একটা লিফটের ভেতর গিয়ে ওঠে, কিন্তু লিফটের দরজা বন্ধ করার আগেই সেই কিডন্যাপার সেখানে চলে আসে এবং দুর্গার গলায় একটা ইনজেকশন করে তাকে অজ্ঞান করে ফেলে। এরপর সে গিয়ে গাড়ির ডিকিটা খোলে দুর্গাকে সেটার ভেতর করে নিয়ে যাওয়ার জন্য। ঠিক সেই মুহূর্তে দুর্গার পোষা কুকুরটা গিয়ে তার উপর অ্যাটাক করে দেয়। লোকটা কুকুরের হাত থেকে বাঁচার জন্য তাকে ছুরি দিয়ে আঘাত করতে থাকে, একেবারে ক্ষতবিক্ষত করে দেয় কুকুরটাকে। তারপরেও কুকুরটা তাকে ছাড়ে না। এরই মাঝে গৌতমরা এসে দুর্গাকে সেখান থেকে নিয়ে পালিয়ে যায়। এটা দেখে সাইকো লোকটা রাগের মাথায় কুকুরটাকে প্রাণেই মেরে ফেলে এবং দ্রুত তার বাড়ি ফিরে যায়, কারণ তার অবস্থাও খুব একটা ভালো ছিল না। কুকুরটা তাকে বেশ ভালো রকম কামড়ে দিয়েছিল, তাই সে আগে ভাইরাস থেকে বাঁচার জন্য নিজের শরীরে ইনজেকশন লাগায়। তাকে দেখে মনে হচ্ছিল সে হয়তো এইসব মেডিকেল বিষয়গুলোর ব্যাপারে খুব পারদর্শী। ওদিকে দুর্গার জ্ঞান ফেরার পর যখন সে জানতে পারে তার পোষা কুকুরটা আর বেঁচে নেই, সে ভীষণ ভেঙে পড়ে। বেচারির ভাগ্যটা না ভীষণ খারাপ। ছোটবেলা থেকেই তাকে সব কিছু হারাতে হয়েছে। প্রথমে বাবা মা, তারপর আদিত্যের মতো ভাই, আর এখন তার পোষা কুকুরটাও। সে কোনোভাবেই বিষয়গুলো মেনে নিতে পারছিল না। তখন গৌতম তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। এরপর সে মানিকের সঙ্গে মিলে ওই কিডন্যাপার স্কেচ আঁকতে শুরু করে। এরই মাঝে ফরেন্সিক থেকে ফোন করে মানিককে জানানো হয় যে দুর্গার শরীরে ইনজেক্ট করা ওই ড্রাগটা একটা হাই ডোজের স্পেশাল ঘুমের ইনজেকশন ছিল, যেটা মেডিকেল প্র্যাকটিশনার ছাড়া কেউ ব্যবহার করতে পারে না। তখন তারা ধরে নেয় এই লোকটা নিশ্চয়ই কোনো ডক্টর অথবা কোনো ডক্টরের সাথে তার কানেকশন আছে। আর তাদের এই ধারণা সঠিকও। লোকটা আসলে একজন ডক্টর যার নাম জেমস। একজন গাইনোকোলজিস্ট হওয়ার কারণে তার প্রতিনিয়তই মেয়েদের সঙ্গে ডিল করতে হয়। তবে তার আরো একটা গোপন বিজনেস আছে। সে লুকিয়ে মেয়েদের অ্যাবর্শন করায়। তার ব্রোকার টাকার বিনিময়ে মেয়েদেরকে তার কাছে এনে দেয়। এরই মাঝে মানিকের স্কেচটা কমপ্লিট হয়ে গেলে সে আশেপাশের থানায় পাঠিয়ে দেয়। ততদিনে পুলিশ সোফিয়াকেও খুঁজে পায়। তখন তারা নিশ্চিত হয়ে যায় যে দুর্গার এই কেসের সঙ্গে সোফিয়া এবং অন্যান্য মেয়েদের কেসের আসলেই কানেকশন আছে
তাই সিনিয়র অফিসার মানিকের কাছ থেকে কেসটা সরিয়ে নিয়ে আগের ইনভেস্টিগেটিং অফিসারের কাছে দিয়ে দেয়। এতে মানিক ভীষণ আপসেট হয়ে পড়ে, কারণ এই কেসের জন্য সে অনেক কষ্ট করেছে, অনেক ইনফরমেশনও জোগাড় করেছে, যে কারণে দুর্গাও চাচ্ছিল না মানিক এই কেস থেকে সরে যাক। সে মানিককে পার্সোনালি হেল্প করার জন্য রিকোয়েস্ট করে এবং মানিকও তাতে রাজি হয়ে যায়। তারা গিয়ে সোফিয়ার সঙ্গে দেখা করে। সোফিয়া তাদেরকে জানায় যে সে একটা ছেলেকে অনেক ভালোবাসতো। একটা পর্যায়ে সে প্রেগনেন্ট হয়ে গিয়েছিল, কিন্তু পরবর্তীতে ছেলেটা তাকে ধোঁকা দেওয়ায় সোফিয়া অ্যাবর্শন করার সিদ্ধান্ত নেয়। সে একটা এজেন্সির সঙ্গে যোগাযোগ করে এবং সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় জেমসের কাছে। কথাগুলো শুনে দুর্গার মাথায় একটা আইডিয়া আসে। সে নিজেই প্রেগনেন্ট সেজে জেমসের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে প্রথমে সোফিয়ার মাধ্যমে ওই এজেন্সির কাছে পৌঁছায়। এরপর এজেন্সির লোকেরা যখন তাকে নিয়ে জেমসের কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়, তখন গৌতম আড়াল থেকে তাকে ফলো করতে থাকে। এরই মাঝে এক ট্রাফিক পুলিশ হঠাৎ করে গৌতমের পথ আটকায়, আর তাকে সামলাতে গিয়ে দুর্গাদের গাড়িটা মিস হয়ে যায়। ঘটনাক্রমে তার কাছে দুর্গার ওই গাড়িটার একটা ছবি ছিল। সে ছবিটা সোশ্যাল মিডিয়া আইডিতে পোস্ট করে ক্যাপশনে লিখে দেয় যে কেউ যদি ওই গাড়িটা দেখে বা তার খোঁজ পায় তাহলে যেন দ্রুত কমেন্ট করে জানায়। এরপর সে মানিককে ফোন করে সবকিছু জানালে মানিক এসে গৌতমকে ওই ট্রাফিক পুলিশের হাত থেকে ছাড়িয়ে নিয়ে যায়। ততক্ষণে দুর্গাও জেমসের ক্লিনিকে পৌঁছে গিয়েছিল। ভেতরে গিয়ে জেমসের কণ্ঠ শুনে সে বুঝে যায় এই সেই কিডন্যাপার। সে ইয়ারফোনের মাধ্যমে মানিককে ডাকতে শুরু করে। কথা ছিল গৌতম, মানিক এবং তার পুলিশ ফোর্স দুর্গার পেছনেই থাকবে, কিন্তু কোথায় তারা? কারো তো কোনো খোঁজ নেই। এতে দুর্গা ভীষণ ভয় পেয়ে যায়। আসলে মানিক ফোর্সকে অ্যাক্টিভ করার জন্য তার বসের কাছে পারমিশন চাইতে গিয়েছিল, কিন্তু তার বস তার কথায় গুরুত্ব না দিয়ে পুরো ফোর্স নিয়ে মিনিস্টারের সিকিউরিটি দেওয়ার জন্য রওনা হয়ে যায়। সেটা দেখে মানিক আর নিজের রাগ কন্ট্রোল করতে পারে না। সে তার বসের সঙ্গে ঝগড়া বাঁধিয়ে দেয়, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। ওদিকে দুর্গাকে দেখে প্রথমে জেমস একটু ঘাবড়ে গিয়েছিল, তবে যখন সে বুঝতে পারে দুর্গা একা, তখন সে দুর্গাকে পাকড়াও করে। দুর্গাও তখন সময় নষ্ট না করে একটা বিষাক্ত পিন বের করে জেমসের ঘাড়ে চুবিয়ে দেয়, আর তাতে জেমস দুর্বল হয়ে পড়ে। আসলে পুলিশদেরকে সব সিচুয়েশনের জন্যই তৈরি থাকতে হয়, তাই দুর্গাও তার ব্যাকআপ প্ল্যান রেডি করে এসেছিল, যাতে কোনো বিপদ হলে সে অন্তত নিজেকে বাঁচাতে পারে। কিন্তু বেচারি অন্ধ হওয়ার কারণে সেখান থেকে বের হতে পারছিল না। এরই মাঝে গৌতমের এক বন্ধু কমেন্ট করে দুর্গার লোকেশন তাকে জানিয়ে দেয়। তখন গৌতম তার আরো কয়েকজন বন্ধুকে নিয়ে পৌঁছে যায় সেখান থেকে তারা দুর্গাকে উদ্ধার করে। সেই সাথে জেমসকেও অ্যারেস্ট করা হয়। জেমস তখন সম্পূর্ণ নেশার ঘরে ছিল, কিন্তু তার মধ্যেই সে বারবার ন্যান্সি নামটা ধরে ডাকছিল। কিন্তু কে এই ন্যান্সি? পুলিশ জেমসকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে অতীতের একটা রহস্য সামনে আসে। মূলত ন্যান্সি হচ্ছে জেমসের ওয়াইফ। সে তার ওয়াইফকে অনেক ভালোবাসতো। বিয়ের প্রথম দিনগুলো তাদের খুব ভালোই কেটেছিল, কিন্তু জেমস ধীরে ধীরে ন্যান্সির প্রতি ইন্টারেস্ট হারিয়ে ফেলে। সেই সাথে তার মনে সন্দেহ জাগে যে ন্যান্সির হয়তো অন্য কোথাও অ্যাফেয়ার চলছে, কারণ সে যখনই বাইরে যেত খুব সেজে গুজে বেরোতো। এটা নিয়ে জেমস প্রতিনিয়তই ন্যান্সির সঙ্গে ঝগড়াঝাটি করতে শুরু করে। একটা পর্যায়ে ন্যান্সি এসব সহ্য করতে না পেরে জেমসের কাছে ডিভোর্স চায়, কিন্তু জেমস তাতে রাজি হয় না। এটা নিয়েও তাদের দুজনের মধ্যে প্রচন্ড ঝগড়া হয়। এসবের মাঝেই জেমস জোরে ন্যান্সিকে একটা ধাক্কা দিলে সে বেচারি গিয়ে পড়ে দেওয়ালের ওপর, আর দেওয়ালে থাকা একটা পিন তার মাথায় ফুটে গিয়ে অনর্গল রক্ত ঝরতে শুরু করে। প্রচন্ড যন্ত্রণায় কাতরাতে থাকে মেয়েটা। কিন্তু এত বড় একটা ঘটনার পরেও জেমসের কোনো ভ্রুক্ষেপই ছিল না। সে তার ওয়াইফকে বাঁচাবে কি, উল্টো ন্যান্সির কাতরতা দেখে তার মনে কামনা জেগে ওঠে। সে ওই অবস্থায় ন্যান্সির সঙ্গে ঘনিষ্ঠ হয়, আর তার মাঝেই বেচারি ন্যান্সি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আসলে জেমস মূলত একটা রেয়ার এবং ভয়ঙ্কর মানসিক রোগে আক্রান্ত ছিল, আর সে রোগের লক্ষণগুলো যে কি তা তো আমরা জেনেই গেছি। তো সে যেহেতু একজন ডক্টর, তাই সেও নিজের লক্ষণগুলো ধরতে পারে এবং বুঝতে পারে সে কোন রোগে আক্রান্ত। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো সে নিজের চিকিৎসা করানোর বদলে এই রোগটাকে আরো বেশি বাড়তে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সে একের পর এক মেয়েদেরকে জোর করে তুলে এনে তাদের উপর পাশবিক নির্যাতন চালায়। এরপর যখন মেয়েগুলো যন্ত্রণায় কাতরাতে থাকে, তখন সে জোর করে ওই মেয়েগুলোর সাথে ঘনিষ্ঠ হয় এবং তার কাজ শেষ হলে মেয়েগুলোকে মেরে ফেলে। আর তার এই ভয়ঙ্কর কামনার বেশিরভাগ ভিকটিম হয় তার কাছে অ্যাবর্শন করাতে আসা মেয়েরা। এখন পর্যন্ত অনেক মেয়েকেই সে মেরে ফেলেছে, আর অনেকে
থেকেই তার কাছে বন্দি আছে। পুলিশ তখন জানতে চায় সে ওই মেয়েগুলোকে কোথায় আটকে রেখেছে। তখন জেমস বলে, তোমরা ন্যান্সিকে আমার কাছে এনে দাও, তাহলে আমি তোমাদের সব ইনফরমেশন দিয়ে দেব। এটা শুনে পুলিশরা ভীষণ টেনশনে পড়ে যায়, কারণ ন্যান্সি তো অনেক আগেই মারা গেছে, তাহলে এখন তারা তাকে কোথায় পাবে। এরই মাঝে তাদের মধ্যে একজন জেমসের মানি ব্যাগ থেকে ন্যান্সি আর তার একটা ছবি খুঁজে পায়। ছবিটা দেখে তারা যেন আকাশ থেকে পড়ে, কারণ ন্যান্সিকে দেখতে হুবহু দুর্গার মতো ছিল। আর তাই জেমস দুর্গাকে ন্যান্সি ভেবে বসেছিল। সে পুলিশকে শর্ত দেয় যে সে দুর্গা অর্থাৎ ন্যান্সির সঙ্গে এক রাত কাটাতে চায়। এরপর সে পুলিশদেরকে সমস্ত ইনফরমেশন দিয়ে দেবে, কিন্তু স্বাভাবিকভাবেই পুলিশ তার প্রস্তাবে রাজি হয় না, বরং তাকে টেনে ধরে নিয়ে গিয়ে জেলে বন্দি করে রাখে। এরপর গৌতম দুর্গার সঙ্গে অনাথ আশ্রমে যায়। সেখান থেকে দুর্গার অতীত সম্পর্কে জেনে গৌতমের মনে এক অদ্ভুত মায়া তৈরি হয়। দুর্গা তো শুরু থেকেই গৌতমকে তার ছোট ভাই মনে করত, এখন গৌতমও তাকে নিজের বড় বোন হিসেবে মেনে নেয়। ওদিকে জেমস জেলের ভেতর ফ্রাস্ট্রেটেড হয়ে নিজেকে আহত করে ফেলে। তাকে অজ্ঞান অবস্থায় দেখে পুলিশরা জেলের তালা খুলে ভেতরে ঢোকে তাকে চেক করার জন্য। তখন জেমস হঠাৎ করেই তাদের উপর অ্যাটাক করে দেয়, আর সেই অ্যাটাকে মানিক মারা যায়। এরপর সে মানিকের ফোন থেকে মেসেজ করে গৌতমের কাছ থেকে জেনে নেয় যে তারা এখন অনাথ আশ্রমে আছে। তখন সে সোজা চলে যায় সেই অনাথ আশ্রমে। সেখানে তখন গৌতম, দুর্গা আর ওয়াচম্যান ছাড়া আর কেউই ছিল না। সবাই ম্যানেজারের সঙ্গে একটা প্রোগ্রামে গিয়েছিল। সেই সুযোগে জেমস ওই ওয়াচম্যানকে মেরে লিভিং রুমে বসে হাই ভলিউমের টিভি দেখতে শুরু করে। এতে দুর্গা বিরক্ত হয়ে নিচে নেমে আসে। সে ভেবেছিল কাজটা হয়তো গৌতম করছে, তবে নিচে যাওয়ার পর সিগারেটের ধোঁয়া এবং অন্যরকম একটা পারফিউমের গন্ধ পেয়ে সে বুঝে যায় এখানে গৌতম নয়, অন্য কেউ আছে। এরই মাঝে গৌতম এসে জেমসকে দেখে দুর্গাকে সতর্ক করে দেয়। তাকে সেখান থেকে পালাতে বলে গৌতম নিজেই জেমসের সঙ্গে লড়াই করতে শুরু করে, তবে বেচারা জেমসের সঙ্গে পেরে ওঠে না। জেমস তার উপর ছুরি দিয়ে আঘাত করলে গৌতম অজ্ঞান হয়ে যায়। এরপর সে দুর্গাকে খুঁজতে শুরু করে। এমন সময় দুর্গা সুইচ বোর্ডের কানেকশন ছিঁড়ে পুরো বাড়ির ইলেকট্রিসিটি অফ করে দেয়। ওই অনাথ আশ্রমের সব অলিগলি তার চেনা ছিল, তাই সে খুব কৌশলে জেমসকে একটা রুমের ভেতর আটকে দিয়ে সোজা চলে যায় গৌতমের কাছে। কিন্তু গৌতমের এই অবস্থা দেখে সে ভীষণ ঘাবড়ে যায়। সে একবার তার ভাই আদিত্যকে হারিয়েছে, এবার আর সে তার এই নতুন ভাইকে হারাতে চায় না। সে গৌতমকে টানতে টানতে মেইন গেটের সামনে নিয়ে যায়, কিন্তু দুঃখের বিষয় জেমস ওই গেটটা লক করে রেখেছিল। এরই মাঝে জেমসও দরজা ভেঙে বাইরে বেরিয়ে আসে। সেটা টের পেয়ে দুর্গা খুব সাবধানে কিচেনে চলে যায়, আর সেখান থেকে লাইটারটা নিয়ে জেমসের গায়ে আগুন ধরিয়ে দেয়। কিন্তু তাতেও খুব একটা লাভ হয় না। দুর্গা যখন সেখান থেকে পালাচ্ছিল তখনই জেমস গিয়ে তার উপর হামলা করে দেয়, তার সঙ্গে জোর জবরদস্তি করতে শুরু করে। সৌভাগ্যবশত ঠিক সেই মুহূর্তে গৌতমের জ্ঞান ফিরে আসলে সে জেমসের উপর অ্যাটাক করে তার বোনকে বাঁচিয়ে নেয়। এরপর তারা সেখান থেকে বেরিয়ে আসে, কিন্তু তবুও জেমস তাদের পেছন ছাড়ে না। একেবারে কই মাছের প্রাণ লোকটার। তখন দুর্গার রাগের মাথায় একটা বড় পাথর দিয়ে পাগলের মতো জেমসের উপর অ্যাটাক করতে শুরু করে। যতক্ষণ না সে মারা যায় ততক্ষণ দুর্গা একাধারে জেমসকে মারতে থাকে। এরই মাঝে পুলিশের দুটো টিম দুই দিকে ছড়িয়ে পড়ে। একটা টিম জেমসের লোকেশনে গিয়ে কিডন্যাপ হওয়া মেয়েদেরকে বিধ্বস্ত অবস্থায় উদ্ধার করে, আর দ্বিতীয়টা চলে যায় দুর্গাদের উদ্ধার করতে। কিছুদিন পর দুর্গা একটা ডোনার পেয়ে যায় এবং অপারেশনের পর সে তার দৃষ্টিশক্তি ফিরে পেয়ে ভীষণ খুশি হয়। ওদিকে মানিককেও তার সাহসিকতা এবং বীরত্বের জন্য সম্মাননা প্রদান করা হয়। আর এই সুন্দর মুহূর্তটার মধ্য দিয়েই গল্পটা শেষ হয়ে যায়।